নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পূজাশ্রী ভদ্র। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে। গড় পাশের হারে বড় ধস নেমেছে। এবার কমেছে জিপিএ 5 পাওয়ার সংখ্যাও। বরাবরের মতোই ভালো করেছে মেয়েরা। ফলাফল পেয়ে কেউ উচ্ছ্বসিত, কেউ বা হতাশ, তবে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন বুনছেন সবাই। শিক্ষা প্রতিষ্ঠানে বাঁধ ভাঙা উল্লাস, আবেগ আর আনন্দ। কাঙ্ক্ষিত ফল পেয়ে উৎফুল্ল শিক্ষার্থীরা। হ্যাঁ, আমি যে সময়টা পেয়েছি আর কি, আলহামদুলিল্লাহ বলবো। শতভাগ পাস আসছে এবার আমাদের স্কুলে। এবার 3 বার হ্যাট্রিক করছে আমাদের স্কুল। যদিও আলহামদুলিল্লাহ আমার ভালো একটা রেজাল্ট আসছে, তবে আনন্দের মাঝেই চোখে পড়ছে হতাশার ছাপ। 2025 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার 68.45%। গত 15 বছরের মধ্যে যা সবচেয়ে কম। গত বছর এই হার ছিল 83.4। পাশের হার কমার পাশাপাশি জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও নেমে এসেছে 1,39,032 জনে, যা গত বছরের তুলনায় প্রায় 44,000 কম। এবার 134টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি। শতভাগ পাশ করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা 984টি। পাশের হারে এবার এগিয়ে নারী শিক্ষার্থীরা। মেয়েদের পাশের হার 71.3% আর ছেলেদের 65.88%। দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, ফলাফলে কোনো অতিরিক্ত নম্বর বা অনৈতিক হস্তক্ষেপ হয়নি। এবছর সকল শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী 3.79 অর্থাৎ প্রায় 4% বেশি পাস করেছে। এর আগে শিক্ষা উপদেষ্টা জানিয়েছিলেন, ফুলিয়ে ফাঁপিয়ে অতীতের মতো রেজাল্ট দেওয়া হবে না, আর ফলাফল প্রকাশেও আগের মতো আড়ম্বর ছিল না। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা। চলতি বছরের মাধ্যমিকে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। এবার পাশে এগিয়ে রাজশাহী আর জিপিএ 5-এ সবার উপরে ঢাকা বোর্ড। শতভাগ ফেল শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে 83টি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সুলতানা মরিয়ম। দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার পাশের হার 67.3%। জিপিএ 5 পেয়েছে 15,062 জন। গত বছর এই বোর্ডে জিপিএ 5 পেয়েছিল 18,105 জন। বোর্ড কর্তৃপক্ষ জানায়, মানবিক বিভাগের শিক্ষার্থীরা গণিতে খারাপ করায় এমন ফল এসেছে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার পাশের হার 58.22%। জিপিএ 5 পেয়েছে 6,678 জন, যা গত 5 বছরের মধ্যে সবচেয়ে কম। রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার 77.63%। জিপিএ 5 পেয়েছে 22,327 জন। ছাত্রীদের সাফল্য এবারও বেশি। সিলেট বোর্ডে পাশ করেছে 68.57% শিক্ষার্থী। জিপিএ 5 প্রাপ্তিতে মেয়েদের হার ছেলেদের চেয়ে কিছুটা বেশি। আলহামদুলিল্লাহ যা এক্সপেকটেশন করি নাই তার চেয়েও বেশি ভালো পাইছি। আলহামদুলিল্লাহ গোল্ডেন A+ পাইছে আমার মেয়ে। এতে আমি এবং আমার পরিবার অত্যন্ত খুশি। বাসায় জানাইছি, আম্মু বাসায় খুব খুশি হয়েছে। পাশের হার এত খারাপ, তারপর মধ্যে যে আমার মেয়েটা এত ভালো করছে, সেই জন্য উপর আল্লাহর কাছে শুকরিয়া। এআই নিয়ে পড়তে চাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই জেনারেশনের ওরাই ঠিক করবে ওরা কি হতে চায়, আমাদের অবশ্যই সাপোর্ট থাকবে এটাই। সুলতানা মরিয়ম, নাগরিক। জুলাই হত্যার বিচার শুরু হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সাক্ষ্য গ্রহণ আগামী 4 আগস্ট। তবে এ মামলায় নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন জানান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তা মঞ্জুরও করেছে ট্রাইব্যুনাল। অলিউল রনের রিপোর্টে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও সত্যতা নিয়ে বিবিসির রিপোর্টের পর চিফ প্রসিকিউটরের মন্তব্য, এটি ট্রেলার মাত্র, আসছে আরও চমক। দুপুরে কাঠগড়ায় দাঁড়িয়ে শেখ হাসিনার মামলায় হত্যাযজ্ঞের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার কথা জানান সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এরপর জুলাই হত্যা মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024-এর জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন।
এদিন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের অব্যাহতি চেয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর করা আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। তাদের আইনজীবী বলেন, মামলায় একজন আসামি রাজসাক্ষী হলে অন্য আসামিরা অপরাধী এটা বলা সমীচীন নয়। তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কীভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। জুলাই আগস্টের হত্যাযজ্ঞে 5টি অভিযোগে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠন করে ট্রাইব্যুনাল। তবে আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় এখন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে। অলিউল রনি, নাগরিক, ঢাকা। জুলাই সনদের আগে কোনো নির্বাচন ছাত্র জনতা মেনে নেবে না, মাগুরায় ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রা নিয়ে দলটির নেতারা ছিলেন মাগুরায়, সেখানে এক পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। মোহাম্মদ মতিন মিয়ার পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন জিহাদুল ইসলাম। দুপুর 12টা, মাগুরা শহরের ভায়না মোড়ে একে একে হাজির হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। সংবিধান সংস্কার, বিচার ব্যবস্থার রূপান্তর আর রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তনের দাবি নিয়ে চলছে এনসিপির জুলাই পদযাত্রা। আজ ছিল এই ধারাবাহিক কর্মসূচির 10ম দিন। খুলনা বিভাগের 4টি জেলায় এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে পদযাত্রা। গতকাল ছিল ঝিনাইদহ, আজ মাগুরা। মাগুরায় দলটির সাংগঠনিক ভিত্তি গড়ে না উঠলেও এদিনের পথসভায় যোগ দিয়েছেন স্থানীয় শিক্ষার্থী আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। যে বাংলাদেশ বিনির্মাণের লড়াই এখন শুরু হয়েছে, এই বাংলাদেশ নতুন করে করতে হলে আমাদের এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার, দেশের মৌলিক সংস্কার এবং একটি নতুন সংবিধান প্রয়োজন। সাধারণ মানুষের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে 36 দিনের এই পদযাত্রা শুরু হয়েছিল 1 জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। পথে পথে বিচার, সংস্কার আর নতুন সংবিধানের দাবি ছড়িয়ে দিচ্ছেন তারা। সকালে মাগুরায় পদযাত্রা শেষে দুপুরে নড়াইলে গণসংযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি। সন্ধ্যার পরে যশোরের উদ্দেশ্যে রওনা করবে দলটির শীর্ষ নেতারা। জিহাদুল ইসলাম, নাগরিক। গত বছরের বন্যার ক্ষত না শুকাতেই আবারও বন্যার মুখোমুখি হলো ফেনীবাসী। টানা বৃষ্টি আর উজানের পানিতে কুমিল্লা ও নোয়াখালীতে নদী ভাঙন ও জলাবদ্ধতা বেড়েছে। প্রতিনিধিতে পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সুলতানা মরিয়ম। ফেনীর সোনাগাজীতে টানা বৃষ্টি ও স্রোতের কারণে নদী ভাঙন আবারও ভয়াবহ রূপ নিয়েছে। ধসে পড়েছে 3টি সড়ক, বন্ধ হয়েছে যান চলাচল। ফেনী নদীর পাড় ভেঙে তলিয়ে যাচ্ছে ফসলি জমিও। আতঙ্কে নদী পাড়ের মানুষ। বেড়িবাঁধ দিয়ে নির্মাণ করার প্রয়োজন ছিল, কিন্তু আমরা আজ পর্যন্ত 11 টাকারও নির্মাণ কাজ দেখি নাই। নোয়াখালীতে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ও বন্যা। জেলার বেশিরভাগ উপজেলায় নিচু এলাকা প্লাবিত, পানিবন্দী হাজারো মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। এখন আমাদের নোয়াখালীতে কোনো রকম বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। ড্রেনগুলো পৌরসভা থেকে পরিষ্কার করা হয় না। সামান্য বৃষ্টির কারণে পানি উঠে গেছে, আমরা মাঠে যেতে পারি না। নোয়াখালীতে মেঘনা ও শাখা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। প্লাবনে অনেক গ্রামের সঙ্গে শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কুমিল্লায় গোমতী নদীর পানি দ্রুত বাড়ছে, প্লাবিত হয়েছে চর ও ফসলি জমি। ফলে বিপদসীমার মাত্র 1.62 মিটার নিচ থেকে পানি প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে নদী পাড়ের মানুষ বন্যার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন। এদিকে মৌসুমী প্রভাবে খাগড়াছড়িতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দিঘিনালার মেরুং ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিতে ডুবে গেছে খাগড়াছড়ির লংগদু সড়কের হেডকোয়ার্টার এলাকা। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। সুলতানা মরিয়ম, নাগরিক। 3 জেলার সীমানাতে আজও ভারতের পুশিনের ঘটনা ঘটেছে। নেত্রকোনা, লালমনিরহাট ও জামালপুর সীমান্ত দিয়ে 38 জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতের বিএসএফ। বিজিবির হাতে আটক হয়েছেন তারা। প্রতিনিধিতে পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সুলতানা মরিয়ম।
ভোরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্তে ২১ জনকে বাংলাদেশে পুশিন করে বিএসএফ। এদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গের এবং ২ জন পুরুষ। আটকরা ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। ৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম জানান, সীমান্তে টহল দেওয়ার সময় আড়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়েও ১০ জনকে পুশিন করে বিএসএফ। বিজিবির হাতে আটকদের মধ্যে রয়েছে ৪ শিশু, ৩ নারী ও ৩ পুরুষ। তারা সবাই কুড়িগ্রামের ফুলবাড়ির বাসিন্দা এবং একই পরিবারের সদস্য। তারা বলছে যে তারা বাংলাদেশি নাগরিক, ১০ বছর আগে তারা হরিয়ানায় চলে যায় কাজে, ইটের ভাটা থেকে তাদের কাজ করতো। তো এখান থেকে আপনার গতকাল না ২-৩ দিন আগে হয়তো তাদেরকে ওই গাড়ি যোগে বিএসএফ নিয়ে আসে। জামালপুরের বকশীগঞ্জের ধানোয়া সীমান্ত থেকে ৪ নারী সহ ৭ জনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকির আহমেদ জানিয়েছেন, আটকদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে। চলতি বছরের ভারত বেশ কয়েক হাজার সন্দেহজনক অবৈধ অনুপ্রবেশকারীকে গোপনে সীমান্ত পথে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে। এসব পুশিন কূটনীতিক নিয়ম না মেনেই চলছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সুলতানা মরিয়ম, নাগরিক। নির্বাচনী তৎপরতা ডিসেম্বরের মধ্যে গুছিয়ে নিতে প্রধান উপদেষ্টার আদেশকে ইতিবাচক বলেছে বিএনপি। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় দলটির মহাসচিব বলেন, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়। আর জামায়াত সহ অন্যান্য দলের নেতারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন। জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা। বিএনপি, জামায়াত সহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নেন। তুলে ধরেন ১৫ বছরের ফ্যাসিস্ট আমলে দেশের অবস্থা। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ফ্যাসিস্টরা বিদায় নিলেও তাদের দোষরদের থাবা এখনো বিদ্যমান। আমাদের দেশে নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় আসলে পরাশক্তি যে খেলা হয়, সে খেলাও আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি। অর্থ পাচার, লুটপাট, দুর্নীতিবাজদের সিন্ডিকেট কিন্তু শেষ হয়ে যায়নি। আর অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলেন, নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও নির্বাচন হতেই হবে, নইলে দেশের অবস্থা খারাপ হবে। উনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করতে হবে, যাতে ফেব্রুয়ারি কিংবা এপ্রিল মাসে নির্বাচন করা যায়। আচ্ছা, ফেব্রুয়ারি বললেই তো পারতেন, এপ্রিল বললেন কেন? কিছু কিছু কনফিউশন তারা নিজেরাও তৈরি করছেন। নির্বাচন কমিশন খুব দ্রুততার সাথে ভোটের পরিবেশ তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। প্রফেসর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে, যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার, অ্যান্ড হি ডিজার্ভস থ্যাঙ্কস ফর দ্যাট। আমরা আশা করব যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবেন। সংস্কার বিষয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় সংস্কারের পক্ষে। ঘোষণাপত্রের মতামত জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমাদের জন্ম সংস্কারের মধ্য দিয়ে, তাই আজকে যদি বলা হয় যে বিএনপি সংস্কার আটকে দিচ্ছে, এটা আমি মনে করবো যে অত্যন্ত অন্যায়ভাবে এটা বলা হচ্ছে। জুলাই সনদ সম্পর্কে বলা হয়, জুলাই সনদে সেই প্রথম যখন কথা উঠলো, যখন সরকার বললো আমাদের কাছে চাইলো যে তোমরা তোমাদের মতামত দাও, আমরা তখনই দিয়ে দিয়েছি। এরপরে এখন আবার কয়েকদিন আগে সরকারের তরফ থেকে আমাদের কাছে মতামত চাওয়া হয়েছে, আমরা গতকাল রাত্রে সেই মতামত পুরো দিয়ে দিয়েছি। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণে তৈরি পোশাক খাত নিয়ে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদও দেন নেতারা। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা। খেলার খবর। টেস্ট ওয়ানডে সিরিজ হারার পর শ্রীলঙ্কার বিপক্ষে আজ টি-20 সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ দল। তারুণ্যে ভরপুর দুই দলই আশাবাদী জয় নিয়ে। সানিয়া আহমেদের প্রতিবেদন। চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চরম ব্যর্থতার পর জিম্বাবুয়ে, আরব আমিরাত, পাকিস্তান কারো সঙ্গেই সুখের স্মৃতি নেই বাংলাদেশের। চলমান শ্রীলঙ্কার সঙ্গেও টেস্ট ওয়ানডে সিরিজ হারের পর পুরোই ব্যাকফুটে বাংলাদেশ ক্রিকেট দল। একে অন্যকে দোষ দিয়ে পার পেয়ে যাওয়া খেলোয়াড়দের সামনে এখন টি-20 সিরিজ।
3 ম্যাচ সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7:30টায়। পারফরমেন্স ধরে রাখতে না পারায় ওয়ানডে থেকে ছিটকে যাওয়া লিটন এখন টি-20 দলের অধিনায়ক। তবে যেহেতু ফরম্যাট ভিন্ন, তাই ভালো খেলার প্রত্যাশা দলীয় কাপ্তানের। ওয়ানডেতে ভালো খেলতে পারিনি, যে কারণে আমি বেঞ্চে বসেছিলাম। আমার মনে হয় এই টাইমটাতে আমি যতটুকু টি-20 ফরম্যাটের প্র্যাকটিসটা করা যায় সেটা আমি করেছি। চেষ্টা করবো মাঠে ওটা কাজে লাগানোর জন্য। টি-20 ফরম্যাটটা তো অনেকদিন ধরে খেলতেছি এবং আমাদের কয়েকটা সিরিজও গেছে কিছুদিন আগে। সো হোপ যে আমরা এই সিরিজে অ্যাজ এ টিম ঘুরে দাঁড়াতে পারবো। বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুদলেই তরুণ খেলোয়াড়ে ভরপুর, তাই লড়াইও হবে হাড্ডাহাড্ডি, বলছেন শ্রীলঙ্কান অধিনায়ক। বাংলাদেশ quite good on T20s, but they are still young side like us. I don't think we are far ahead, but it's going to be a tough series. হয় জিতেছি, না হয় শিখেছি, এই মনোভাব নিয়ে চলা বাংলাদেশ ক্রিকেট দলের এখন প্রতিটি সফরই শিক্ষা সফর। তবুও আশায় প্রতি খেলাতেই টিভি স্ক্রিনের সামনে থাকেন ক্রিকেট প্রেমীরা। হয়তো এই সিরিজেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। সানিয়া আহমেদ, নাগরিক। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য সব আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। ধন্যবাদ সবাইকে।